স্বাগতম বাংলা ওয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলা টাউনে। আজ আমরা কথা বলবো মিশিগানের সড়ক দুর্ঘটনা, আপনার আইনি অধিকার নিয়ে। প্রতিদিনই মিশিগানের রাস্তায় ঘটছে অসংখ্য দুর্ঘটনা। এক মুহূর্তে বদলে যাচ্ছে মানুষের জীবন। কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টে আহত হচ্ছেন, কেউ আবার অন্যের অবহেলার কারণে হারাচ্ছেন স্বাভাবিক জীবন। আজ আমরা কথা বলবো মিশিগানের পার্সোনাল ইনজুরি আইন নিয়ে, গাড়ি দুর্ঘটনা, ইনজুরি ক্লেইম এবং ইন্স্যুরেন্সের বাস্তবতা নিয়ে। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন মিশিগানের অভিজ্ঞ অ্যাটর্নি, বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় মুখ রুহুল মোমেন। 2012 সাল থেকে তিনি শত শত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছেন। অ্যাটর্নি রুহুল মোমেন, আপনাকে আমাদের বাংলা টাউন প্রোগ্রামে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা যে মিশিগানে দেখা যায় যে অনেকেই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। সড়ক দুর্ঘটনা যখন ঘটে, একজন মানুষের দুর্ঘটনার পরের প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার ট্রিটমেন্ট। দুর্ঘটনা ঘটছে, প্রথমে দরকার হচ্ছে আপনার ট্রিটমেন্ট। কল 911 ইফ ইউ ক্যান, অর সামবডি এলস উইল কল 911। আচ্ছা, এরপর আপনি হসপিটাল যাবেন। আপনার ট্রিটমেন্ট যখন রিকভারি করবেন একটু, তখন আপনি একজন আইনি অভিজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করবেন। আচ্ছা, একজন অভিজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করা হবে। অনেক সময় দেখা যায় যে আমরা সেটাও করি না, সেক্ষেত্রে কি হতে পারে? সেটা না করলে প্রথমে যখন আপনি হসপিটালে যাবেন, হসপিটালে কিছু বিল আছে, মেডিকেলের বিল আছে, এগুলো সবগুলো আপনার উপর পার্সোনালি পড়বে। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মেক এ ক্লেম, বাট আপনাকে একটা ক্লেম মেক করতে হবে আপনার ওন ইন্স্যুরেন্সের সাথে। আচ্ছা, ওটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা। সো মিশিগানে যেটা দেখা যায় যে একটা জিনিস হয় যে মিশিগানের নো ফল্ট ইন্স্যুরেন্স আইন, সাধারণ মানুষ আসলে একটু কনফিউশনে থাকে। এটা মানুষ কতটা বুঝে, আর এটা আসলে কি, একটু যদি বিস্তারিত বলতে। ওকে, সো মিশিগান হচ্ছে নো ফল্ট স্টেট। আপনার ফল্ট হোক বা নো ফল্টই হোক, অ্যাক্সিডেন্টে যদি আপনার ফল্টও হয় এবং আপনার যদি নো ফল্টও হয়, আপনি কয়েকটা বেনিফিট পাবেন। প্রথম হচ্ছে পার্সোনাল ইনজুরি প্রোটেকশন বেনিফিট, আচ্ছা, যেটাকে আমরা পিপ বলি অথবা ফার্স্ট পার্টি বলি। এই পার্সোনাল ইনজুরি প্রোটেকশন বেনিফিটের আওতায় কয়েকটা জিনিস আছে। প্রথমে হচ্ছে আপনার ওয়েজ লস। আচ্ছা, আপনি যতদিন কাজ করতে পারবেন না এবং আপনার ডাক্তার যখন সার্টিফিকেট দিবে যে আপনি ডিসেবল টু ওয়ার্ক, তখন আপনি ওয়েজ লস পাবেন। কীভাবে পাবেন? এই ওয়েজ লস হচ্ছে আপনি যা গ্রস ইনকাম করবেন, আচ্ছা, সেই গ্রস ইনকামের 85% পর্যন্ত পাবেন। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে মেডিকেল বিলস। আপনার অ্যাক্সিডেন্ট সম্বন্ধে যা আছে, যত মেডিকেল বিল আছে, এই বিলটা পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে রিপ্লেসমেন্ট সার্ভিস বেনিফিট। রিপ্লেসমেন্ট সার্ভিস বেনিফিট হচ্ছে আপনাকে যদি কেউ ঘরে হেল্প করে, রান্না বান্না, ভ্যাকুম ক্লিনিং, কুকিং, এগুলো যদি কেউ হেল্প করে, আচ্ছা, তাহলে ওনাকে পার ডে $20 দেয়। এটা স্টেটে ফিক্সড আর কি। আচ্ছা, আচ্ছা, আর এরপর আছে এইটা কতদিন পর্যন্ত পাবেন? আপ টু 3 years ডিপেন্ডিং অন ইয়ার ইনজুরি। ওকে, ওকে। এরপর আছে অ্যাটেন্ডেন্ট কেয়ার বেনিফিট। এখন একজন লোক খুবই অসুস্থ হলো, একজন মানুষকে দেখাশোনা করা লাগে অ্যাক্সিডেন্টের পর, তখন ফ্যামিলিকে 8 ঘন্টা পর্যন্ত অ্যাটেন্ডেন্ট কেয়ার বেনিফিট দিবে। এটা হিসাবে কী হবে? ঘন্টা হিসাবে। আচ্ছা, আপনার যত বেশি সমস্যা এবং যত বেশি সুপারভিশন লাগবে, কেয়ার লাগবে, এই অনুপাতে হয়। ফর এক্সাম্পল, পার আওয়ার somebody get $14, $15, $16, $18, or if you have an agency will get different things. আচ্ছা, আচ্ছা, এ হচ্ছে ফার্স্ট পার্টি। আপনার ফল্ট হোক না ফল্ট হোক, এটা পাবেন। আর থার্ড পার্টি হচ্ছে আপনার পেইন অ্যান্ড সাফারিং। পেইন অ্যান্ড সাফারিং কি? অ্যাক্সিডেন্টের পরে যদি ধরেন আপনার হাত ভাঙে, অথবা অ্যাক্সিডেন্ট পরে যদি ধরেন আপনি কোথাও ব্যথা পান, আপনার ডিস্ক, নেকে ডিস্ক আছে, C4, C5, C2 সার্ভিক্যাল ডিস্ক, ডিস্কে যদি আপনার হার্নিয়েশন হয়, অথবা কোমরে যদি হার্নিয়েটেড ডিস্ক হয়, বা হাঁটুতে যত পেইন অ্যান্ড সাফারিং আছে, এই পেইন অ্যান্ড সাফারিং এর জন্য একটা লামসাম অ্যামাউন্ট, যেটা সবাই বলে, এই লামসাম অ্যামাউন্টটা পাবেন। এটা কিভাবে পাবেন? আমরা প্রথমে ক্লেম করব ওই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের সাথে। যে লোকটার দোষে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লোকটার ইন্স্যুরেন্সে ক্লেম করব। সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানি ইউজুয়ালি ডোন্ট সেটল কেসেস, সো উইল ফাইল আ সুট। আমরা একটা লসুট ফাইল করব। লসুট ফাইল করার পরে ডিফেন্স কাউন্সিল আনসার দিবে, যদিও ইন্স্যুরেন্স থাকে। মেইন হচ্ছে যে আপনি মনে করতে হবে, যখন বিআই ক্লেম ফাইল করবো, ওটাকে আমরা বিআই ক্লেম বলে। আচ্ছা, আচ্ছা। আদার পার্টির ইন্স্যুরেন্স থাকতে হবে। যদি ইন্স্যুরেন্স না থাকে, তখন আমরা আপনার ইন্স্যুরেন্সে আসবো আবার। আচ্ছা, এই আপনার ইন্স্যুরেন্সে আইসা দেখবো আপনার কি আনইনস্যুরড এবং আন্ডার ইনস্যুরড মোটরিস্ট আছে কিনা। আচ্ছা, ওটা হচ্ছে ইলেকটিভ, আপনি ওটা কিনতেও পারেন, না কিনতেও পারেন। যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেমন আপনি ডিট্রয়েটে গাড়ি চালাইতেছেন বা অন্য কোনো নাইবারহুডে গাড়ি চালাইতেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পারে কোনো ইন্স্যুরেন্স নাই, তখন আপনি শুধু ফার্স্ট পার্টি বেনিফিট পাবেন।
এই বিআই যে লামসাম অ্যামাউন্টটা আছে 100,000, 500, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, এগুলা কোনো ক্লেম করতে পারবেন না। কেন? ওই পার্টির ইন্স্যুরেন্স নাই। ইন্স্যুরেন্স। হাউএভার, আপনার গাড়িতে একটা প্রভিশন আছে আনইনসুরড আন্ডার ইনসুরড মোটরিস্ট, ওইটা আমরা অনেকেই কিনি না, ওকে। ওইটা ইলেকট্রিক বিষয়ে আমরা ছেড়ে দিই। ওইটা প্রিমিয়ামও খুব কম, $20, $50 দেয়, আপনি পুরো 6 মাস আনইনসুরড মোটরিস্ট পাইতে পারেন না 300, 400, 500,000। এই আনইনসুরড মোটরিস্ট যদি আপনার থাকে, তখন আমি আবার আপনাকে আনইনসুরড মোটরিস্টে সু করবো। সু করে ইন্স্যুরেন্সকে বলবো, যেহেতু আনইনসুরড মোটরিস্ট আছে, মনে মনে ধরেন এই আনইনসুরড মোটরিস্টটা ওই পার্টিকে দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা। এবং ওই পার্টির ইন্স্যুরেন্সকে আবার সু করলাম। এটা থেকে আপনার ইনজুরি অনুযায়ী আপনার কাছে জন্য আপনার রিকভার করলাম। ডিপেন্ডস অন ইয়ার ইনজুরি, could be 20,000, could be 50,000, 500,000, $4 million or $5 million, depending on your injuries. তো সেক্ষেত্রে কি ইন্স্যুরেন্স কোম্পানি কি কোনো ধরনের কৌশল অবলম্বন করে কিনা টাকা কম দেওয়ার জন্য? That's what they do always. That's why we file a suit. আচ্ছা আচ্ছা। তারা Insurance company will, like, give you a lowball offer. For example, if you have a broken leg, they'll say, you know what, this person has pre-existing condition. ওনার আগে এটা ছিল, so we're not offering him maybe 5,000, 10,000. At this point, when we see that there is not much progress, so we'll file a suit against that person, and he'll আচ্ছা। defend, the insurance company will defend this in the court, and if we go to trial, the jury will award the cost. Before the trial, there's a process called mediation or facilitation. We usually settle the mediation and facilitation. আমাদের কমিউনিটি আমরা যেগুলো যা বুঝি আর কি, আমাদের কমিউনিটির মানুষজন ফুল কাভারেজ, এটা আসলে এটা কি? সুন্দর প্রশ্ন। ফুল কাভারেজ আর নফল্টের ডিফারেন্স হচ্ছে, ফুল কাভারেজ শুধু আপনার গাড়ির ক্ষতিপূরণটা দিবে, আচ্ছা। আর নফল্টে আর বাকি সবগুলাই নফল্টে আছে। আপনার পার্সোনাল ইনজুরি প্রোটেকশন, আনইনসুরড, আন্ডার ইনসুরড মোটরিস্ট, ওয়েজ লস, রিপ্লেসমেন্ট সার্ভিস, এটা যেমন ফুল কাভারেও আছে, এটা নফল্টও আছে। আচ্ছা আচ্ছা। সো ফুল কাভারে অনলি দিবে কি, আপনার গাড়ির কম্প্রিহেন্সিভ বা কলিশন, আপনার গাড়ি যদি ড্যামেজ হয়, আপনার ফল্টে হোক বা না ফল্টে হোক, গাড়ির ড্যামেজটা দিবে। তাও কিভাবে দিবে? আপনি যদি ধরেন 2012 গাড়ি কিনছেন ফুল কাভার, আচ্ছা। আর অ্যাক্সিডেন্ট হয়েছে 2025-এ, ওকে। আপনি গাড়ি কিনছেন $50,000 দেয়া, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে 2025-এ, এই গাড়ির ফেয়ার মার্কেট ভ্যালু 2025-এ কত হবে? শুধু এইটাই দিবে। আচ্ছা। এখন যদি ধরেন 2012 গাড়ি ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে 2025-এ মাত্র 8,000, ইউ উইল গেট 8,000। মানে ফুল কাভারেজ নেওয়াটা হচ্ছে শুধু গাড়ির জন্যই সুবিধা। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি কেন প্রথম দিকে টাকার অফারটা কম করে, এটা কারণটা কি তাহলে? দে ওয়ান্ট টু সেভ মানি। ইন্স্যুরেন্স কোম্পানি মেক্স মানি বাই প্রিমিয়াম। আচ্ছা। আপনি যখন প্রিমিয়াম দেন, দিস ইজ হাউ দে মেক দ্য মানি। আচ্ছা আচ্ছা। আর সেভ করে যখন ওরা যত কম দিবে, ওদের কাজই হচ্ছে কম দিবে। ওরা ইনভেস্টিগেশন করবো, আপনাকে সার্ভাইলেন্স করবো, যাতে কিভাবে আপনাকে কম দিতে পারে। আচ্ছা, অনেকে মনে করে থাকেন এই যে আমার দোষ না, আমি কোনো ফল্ট করি নাই, সেক্ষেত্রে আমি ক্ষতিপূরণ পাবো। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এটা আমি যেভাবে আগেই বলছি, মেশিন হচ্ছে নফল স্টেট। সো নফল স্টেটে আপনার ফল্ট হোক বা নফল্ট হোক, আপনি কয়েকটা বেনিফিট পাবেন, এটা মাস্ট। ওকে। প্রথম হচ্ছে মেডিকেল বেনিফিট, আপনার মেডিকেল ট্রিটমেন্টের ওয়েজ লস 85%, অ্যাটেন্ডেন্ট কেয়ার 8 hours, up to 8 hours, depending on your things. Replacement services, transportation, physical therapy, everything. It doesn't matter if it is your fault or no fault. সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা ফাইল ওপেন করেন, মানে কিভাবে আপনারা? সো প্রথম যখন অ্যাক্সিডেন্ট হয়, ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, আচ্ছা, তখন আমরা ইন্টারভিউ নিই, ডিটেল ইন্টারভিউ। তখন দেখি যে উনি কাজ করতেছেন কিনা। যদি কোনো কাজ করেন, তাহলে আমরা ওয়েজ লস ক্লেম সাথে সাথেই ফাইল করি। আচ্ছা। এই ওয়েজ লস ক্লেম ওগুলা পর ইন্স্যুরেন্স কোম্পানি ওই ওয়েজ লস ক্লেমটা ভেরিফাই করে, ওনার এমপ্লয়ারকে জিজ্ঞেস করে উনি কি সত্যি এত টাকা ইনকাম করতেছেন কেন। সো এই প্রসেসটা প্রায় 2 মাস 2.5 মাসের মতো চলে যায় ওয়েজ লস ক্লেম পাইতে। এরপর আমরা অ্যাটেন্ডেন্ট কেয়ারের জন্য ক্লেম করবো যদি আপনার অ্যাক্সিডেন্ট সিরিয়াস হয়, রিপ্লেসমেন্ট সার্ভিসের জন্য ক্লেম করবো। এরপর আপনার যদি নফল্টে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমাদের দেখবো যে ওই পার্টির কি আছে, ওই পার্টির ইন্স্যুরেন্স ইনভেস্টিগেট করবো। ইনভেস্টিগেট করার পর ওই পার্টির ইন্স্যুরেন্স একটা ফার্স্ট ক্লেম করবো। ক্লেম করার পর যখন আপনার ট্রিটমেন্ট একটা পর্যায়ে গেল, 6 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত আপনার ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট যখন মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ডিমান্ড লেটার ছাড়ি। আচ্ছা। যে দিস ইজ হোয়াট উই আর ডিমান্ডিং ফর দিস কেস। সো ডিমান্ড লেটার ছাড়ার পরে ওরা আমাদেরকে অফার দেবে। যখন দেখবো যে ওদের অফারের সাথে আমাদের অফার মিলতেছে না, তখন আমরা ইমিডিয়েটলি লসুট ফাইল করে ফেলবো। আচ্ছা আচ্ছা। লসুট ফাইল করে অপর পার্টিকে সার্ভ করবো। তখন অপর পার্টি ওর ইন্স্যুরেন্সকে দিয়ে দিবে লসুটটা। ইন্স্যুরেন্স ওর জন্য একজন লয়ার নিয়োগ করবে।
সেক্ষেত্রে কি ক্লায়েন্ট আপনাদেরকে প্রথম দিকে কোনো ধরনের ফিস দেয়া লাগে No. অ্যাক্সিডেন্ট No fee unless we win. No fee guarantee. If we win, we take fees. If we don't win, there is no fee. শুধুমাত্র সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা মানে এটা যদি আমরা কেসে জিতি তাহলে আপনাকে আমরা ফি দিবেন। সর্বোচ্চ কত আপনারা কত টাকার পরিমাণ ডলার পরিমাণ সর্বোচ্চ ফি না সর্বোচ্চ আপনি উইন হয়েছিলেন? $4.8 million. Recently, I just settled a case for $4.8 million. This very recently. আচ্ছা আচ্ছা এর আগে আমি $1.1 million, এর আগে এই বছরে মোটামুটি ধরেন 500, 600,000, 500,000, 780,000, 820,000 এরকম মনে হয়েছে আর কি। তাহলে তো আপনাদের সফলতার পাল্লায় আলহামদুলিল্লাহ ভারী আছে। জি, আরেকটা বিষয় হচ্ছে কি সেক্ষেত্রে কি বাংলাদেশি মানুষের অভিবাসীর সংখ্যা বেশি নাকি হ্যাঁ বাংলাদেশি মানুষের অভিভাবকের বাংলাদেশের সংখ্যাই বেশি আর কি। সংখ্যা বেশি? আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমরা অনেক সময় অ্যাভয়েড করি কিংবা আমরা পাত্তাই দিই না যে হালকা অ্যাক্সিডেন্ট হলে আমরা অ্যাটর্নির সাথে কথা বলতে চাই না কিংবা কথা বলি না, সেটা কতটুকু করা উচিত? দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে যখন আমি আমার 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দেখা যায় যে প্রথম 6 সপ্তাহ আপনার কিছু হচ্ছে না, হ্যাঁ এরপর আস্তে আস্তে আপনি ডেভেলপ করতেছেন ইঞ্জুরিগুলো। যখন আপনার সফট টিস্যু ইঞ্জুরিগুলো হয়, সফট টিস্যু ইঞ্জুরি বলতে বুঝি আমাদের উইপ্লাস ইঞ্জুরি, যখন ঝাড়া খাইলেন পিছন দিকে বা ওইদিকে ঝাড়া খাইলেন, তখন 2-3টা ইঞ্জুরি হইতে পারে যেগুলো প্রথমে এমআরআইতে আসে না। আপনি যখন হসপিটালে ইমার্জেন্সিতে যাবেন তখন আপনার এমআরআই করবো, সিটি স্ক্যান করবো, তখন এই সফট টিস্যু ইঞ্জুরিগুলোতে প্রথমে আসে না, ওইটা এমআরআইতে আসতে আসতে প্রায় ধরেন 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এর আগে যদি আপনি ট্রিটমেন্ট না করেন তখন আমরা লিঙ্ক করতে পারবো না যে এই ইঞ্জুরিটা কোথা থেকে আসছে। এখন আপনি যদি প্রথম থেকে ট্রিটমেন্ট না করেন এবং 6 সপ্তাহ পরে বা 8 সপ্তাহ পরে বলেন যে আপনার পিঠে ব্যথা করতেছে, মাজায় ব্যথা করতেছে অথবা ঘাড়ে ব্যথা করতেছে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে এই লোকটা গত 8 উইকস কিছুই করে নেই, হঠাৎ আসলো কীভাবে, মনে হয় ও বাসায় পড়ে গেছিল, মনে হয় ও স্লিপ হয়েছিল আর কোন জায়গায়। আচ্ছা আচ্ছা সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যখন থেকে অ্যাক্সিডেন্ট হবে অ্যাটলিস্ট আপনি যদি ইমার্জেন্সিতে না যান, অ্যাটলিস্ট প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে যোগাযোগ করেন সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার। এবং এরকম যদি 6 সপ্তাহ 8 সপ্তাহ যাওয়ার পরে দেখেন যে আপনার কিছুই হয় নাই, শরীর ভালো আছে, তাহলে আলহামদুলিল্লাহ, হয় না, কিছুই করার দরকার নাই। কিন্তু যদি দেখা যায় 6 সপ্তাহ পরে আপনার ইঞ্জুরিটা আছে, তখন অবশ্যই আপনি স্পেশালিস্টের কাছে যেতে হবে। এই মুহূর্তে তখন আপনার এমআরআইটাও করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, দেখতে হবে যে আপনার ডিস্কে কোনো সমস্যা আছে কিনা, হাঁটুতে কোনো সমস্যা আছে কিনা। কেউ যদি হালকা অ্যাক্সিডেন্টের পরে সে তার নিয়মিত কাজ করে সবকিছু করে সে ডাক্তারের কাছে গেল, সব ট্রিটমেন্ট নিল, আবার সে তার কাজটাও করলো, সেক্ষেত্রে কি কেসে পরবর্তীতে যদি সে কেস করে সেক্ষেত্রে কি কেসে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? না, আমি আমার সব ক্লায়েন্টকেই বলি, আপনি যদি কাজ করতে পারেন অফকোর্স কাজ করেন, উইল কন্টিনিউ আওয়ার কেস। আচ্ছা, হোয়াট এভার ইঞ্জুরি ইউ হ্যাভ, আপনার যে ইঞ্জুরিটা হয়েছে এটা অফকোর্স আমার এমআরআইতে আসবে, সিটি স্ক্যানে আসবে, এবং এই ইঞ্জুরির জন্য আমরা ক্ষতিপূরণ নিতে পারবো। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর ওয়ার্কিং আর নট। আচ্ছা 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 সো আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকে দুর্ঘটনার শিকার হন, উনি ক্ষতিগ্রস্ত হন, ওনার অনেক বেশি ক্ষতি হয়, গাড়ির ক্ষতি, ওনার শারীরিক ক্ষতি হয়, কিন্তু দেখা যায় ওনার ইন্স্যুরেন্স নাই, সেক্ষেত্রে কি হতে পারে? মিশিগানে একটা ল আছে, আপনি যদি নিজের গাড়ি ওন করেন, নিজে যদি রেজিস্টার্ড ওনার হন এবং আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে, এই ক্ষেত্রে আপনি কোনো লসুট বা ক্লেম করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বা আপনি গাড়ির ওনার নন, আপনি গাড়ি চালাইতেছেন এবং এই গাড়ি কোনো ইন্স্যুরেন্স নাই, এই ক্ষেত্রে আমরা অফকোর্স ক্লেম করতে পারবো। এটা হচ্ছে এমএসসিপির থ্রুতে, মিশিগান অ্যাসাইন ক্লেম প্ল্যানের থ্রুতে। ওইটা আপনাদের কাভারেজ, মেডিকেল কাভারেজ এবং ওয়েজ লসের কাভারেজ 250,000 পর্যন্ত থাকে এমএসসিপিতে। কিন্তু শর্ত হচ্ছে আপনি গাড়ির ওনার থাকতে পারবেন না। আপনি যদি গাড়ির ওনার এবং রেজিস্টার্ড ওনার হন এবং এই গাড়ি যদি আপনার হয় এবং ইন্স্যুরেন্স ছাড়া চালান, তাহলে আপনি কিচ্ছুই পাবেন না। আপনার যদি হাত পাও ভাঙে তখন উল্টো কি উনি আরো আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি তো বাড়ির ইঞ্জুরি ক্লেম করতে পারবেন না, পিপ ক্লেমও করতে পারবেন না। আচ্ছা, নট অনলি দিস, অপর পার্টি যদি ক্ষতি হয়, ওর গাড়ির ক্ষতি হয় বা শারীরিক ক্ষতি হয়, তখন অপর পার্টির ইন্স্যুরেন্স আপনাকে সাবলোকেশনের জন্য সু করবে, যেটা আপনি আপনার নিজের পকেট থেকে দিতে হইবে। আপনার যদি ইন্স্যুরেন্স থাকে তখন অপর পার্টি এখন আপনাকে সু করবে না। যাই হোক, অনেক বিষয়ই জানার হচ্ছে আপনার কাছ থেকে জানতে পারছি।
আমাদের ইমিগ্রেন্টরা আসলে আসলে আপনার তো অভিজ্ঞতা আছে অ্যাক্সিডেন্টের বিষয়ে, অ্যাক্সিডেন্টের কেস নিয়ে। আমাদের ইমিগ্রেন্টরা আসলে সবচেয়ে কোন বেশি ভুলগুলো করে থাকেন সড়ক দুর্ঘটনার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে? যে ভুলগুলো করেন সেটা হচ্ছে প্রথমে যখন অ্যাক্সিডেন্ট হয় ওনারা বুঝেন যে হয়তো আমার দোষে হয়েছে অথবা আমার দোষে হয় নাই। এটা আপনি অনেক সময় নির্ধারণ করতে পারবেন না, কারণ পুলিশও বলতে পারে না যে কার দোষে হয়েছে। আচ্ছা। কারণ পুলিশ তো ওই সিনে ছিল না তখন। না। পুলিশ আসে আধা ঘন্টা পর, আপনাদের টেস্টিমনি নেয়, ওই পাশের লোকেদের টেস্টিমনি নেয়। টেস্টিমনি নেওয়ার পর ওর যেটা বুঝে পারস্পরিক সার্কামস্টেন্স অনুযায়ী ও একজনকে ফল্ট দিয়ে দেয়। However, we can prove that police is wrong. If we have a other witness or we have our expert testimony যে ওই গাড়িটা কত স্পিডে ওইদিকে যাইতেছিল। এগুলো বের করা We যায়। have accident constructionist. We have engineer, they can do it. ওকে, ওকে। সো তাছাড়া কারো যদি ড্যাশ ক্যাম থাকে, ড্যাশক্যাম থাকলে তো অফকোর্স তখন তো ড্যাশক্যামে হচ্ছে আছে কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। বের করা যায় ইজিলি। আরেকটা ভুল যেগুলো করেন মানুষ হসপিটালে যান না বা ডাক্তারের ট্রিটমেন্ট নেন না। 6 সপ্তাহ 7 সপ্তাহ 8 সপ্তাহ 2 মাস চলে যায়, কোনো ট্রিটমেন্ট নাই। হঠাৎ করে বলেন যে আমার কোমরে ব্যথা করতেছে, ঘাড়ে ব্যথা করতেছে। এখন এই ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা 8 সপ্তাহ পরে লিঙ্কটা একটু কষ্ট হয়ে যায় যে ওইটা অ্যাক্সিডেন্ট থেকে আসছে না ওইটা গড়ে পড়িয়ে আসছে না ওইটা কিভাবে আসছে। তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন আপনারা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। জি, জি। সেক্ষেত্রে উবার লিফট চালকদের অ্যাক্সিডেন্ট হলে আলাদা কোনো আইন আছে কিনা সেক্ষেত্রে? উবার লিফট চালকের অ্যাক্সিডেন্ট হলে এটা দুইটা জিনিস আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা গত কয়েক বছর ধরে দেখতেছি আর কি, অনেক মানুষ উবার লিফটের অ্যাক্সিডেন্ট উবার লিফট চালান কিন্তু ওনার পার্সোনাল ইন্স্যুরেন্সকে নোটিশ দেন না যে আমি উবার চালাইতেছি। আচ্ছা। কারণ পার্সোনাল ইন্স্যুরেন্সের নোটিশ দিলে উবারের প্রিমিয়ামটা একটু বেড়ে যায়, আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা একটু বেড়ে যায়। কিন্তু যখন আপনার অ্যাক্সিডেন্ট হবে উবার লিফট চালাইতে এবং অন্য লোকের দোষে অ্যাক্সিডেন্ট হয় আর ওই লোকের যদি কোনো ইন্স্যুরেন্স না থাকে, তখন উবারে কোনো আনইনস্যুর্ড বা আন্ডার ইনস্যুর্ড মোটরিস্ট নাই লিফটে। আচ্ছা, আচ্ছা। সো তখন যে জিনিসটা হয়, আপনার ইন্স্যুরেন্সে যদি আপনার আনইনস্যুর্ড আন্ডার ইনস্যুর্ড মোটরিস্টও থাকে আপনাকে কাভার করবে না, যেহেতু আপনি উবারের আপনার ইন্স্যুরেন্সকে বলেন নাই যে আপনি উবার চালাইতেছি বা আমি লিফট চালাইতেছি। উবার লিফটের যখনই অ্যাক্সিডেন্ট হয় আপনার যে ফার্স্ট পার্টি পিপ কাভারেজটা উবার দেয় 250,000 পর্যন্ত। এই পিপ কাভারেজ মানে হচ্ছে মেডিকেল বেনিফিট, ওয়েজ লস, রিপ্লেসমেন্ট সার্ভিসেস, অ্যাটেন্ডেন্ট কেয়ার, আপ টু 250,000 উবার দিবে। That's mandatory. That's the Uber law under Transportation Networking. Uber, Grubhub, লিফট এগুলোর জন্য এগুলো দিবে। সো অ্যাক্সিডেন্ট কেসে কি ইমিগ্রেশনের স্ট্যাটাসে কোনো প্রভাব ফেলে কিনা? না, অ্যাক্সিডেন্ট কেস হচ্ছে সিভিল ক্লেম, দ্যাটস ইউর রাইট। আচ্ছা। There is no relationship with the immigration. কারো যদি ভুল থাকে, কোনো ইমিগ্রেন্টের যদি কোনো ভুল থাকলে হবে না। However, if you are drunk driving, if you are driving under the influence, then there will be a criminal case against you. Otherwise, that's an accident. Accident is accident. There is nothing there. আর কেউ যদি Only criminal trigger করে যখন আপনি drunk driving করবেন বা under the influence drug head driving করবেন, এটা যদি আপনার ব্লাডে পাওয়া যায় তখন আপনার ক্রিমিনাল কেসও আরেকটা হবে আপনার এগেইনস্টে। সো আপনার শেষ বক্তব্য কি থাকতে পারে এই অ্যাক্সিডেন্ট নিয়ে, মিশিগানের আইন নিয়ে, আমাদের কমিউনিটির উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি? কমিউনিটির উদ্দেশ্যে আমরা যে বক্তব্যটা আছে, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ আনইনস্যুর্ড অ্যান্ড আন্ডার ইনস্যুর্ড মোটরিস্ট coverage. Uninsured and insured motorist coverage start from $50,000, but that's very minimum. You can only pay about $20 per year per every 6 months premium increase হয়। 100,000 হলে 25, 500,000 হলে $45 or $100। এই সামান্য প্রিমিয়ামের জন্য আপনি গাড়ি চালাইতেছেন, এখন একটা আনইনসিওর্ড মোটরিস্ট যদি আপনাকে আঘাত করে আর আপনার যদি ক্ষতিপূরণ হয়, যদি শারীরিক সমস্যা হয়, তখন আনইনসিওর্ড মোটরিস্ট না থাকলে এটা আপনারা পাবেন না। আর অনেকে আমরা ইন্স্যুরেন্স করি, আরেকটা সমস্যা আছে, আমরা ঘরের সবাইকে লিস্ট করি না। ইন্স্যুরেন্সে যদি আমাদের ঘরে এই ছাদের ভিতরে 8 জন লোক থাকে, আমাদের ইন্স্যুরেন্সে জানাইতে হবে আমার 8 জন পিপুল আছে এই ঘরে। তারা যদি ড্রাইভার নাও থাকেন, অফকোর্স জানাইতে হবে। ড্রাইভার থাকুক আর না থাকুক, আমার পিপুল পার্সন কয়জন, ওদের লায়াবিলিটি কতটুকু আসবে। 8 জন মানুষ থাকলে যে কোনো একজন মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে কোন জায়গায়, ওদের সবাইকে খাবার করতে হবে। এখন আপনি দিলেন আমার বাসায় 2 জন মানুষ আছে, এখন দেখা গেল আপনার মেয়ে খাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে আপনি উল্লেখ করেন না, তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ডিনাই করে দেবে। অ্যাজ এ ফ্রড অ্যান্ড মিসপ্রেজেন্টেশন।
যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলা টাউনের শোতে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনা থেকে একটাই কথা স্পষ্ট: দুর্ঘটনার পর আবেগ নয়, সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয়। অ্যাটর্নি রুহুল মোমেন আমাদের জানালেন কিভাবে সঠিক পদক্ষেপ নিয়ে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা যায়। তাই দুর্ঘটনার পর দেরি করবেন না, সচেতন থাকুন এবং আইনের সঠিক সাহায্য নিন। দেখা হবে আরেকটি নতুন পর্বে, সেটাও হবে আপনার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মিশিগানের প্রথম পূর্ণাঙ্গ টেলিভিশন বাংলা ওয়ানের সঙ্গেই থাকুন।